ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে পরমাণুর নিউক্লিয়াস এই অধ্যায়ের সমগ্রটা টোটাল আলোচনা হবে। তো কি কি আছে চ্যাপ্টারে? 1 নম্বর আছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার কারণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে পড়ব। 2 নম্বর পড়ব বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় রশ্মি আলফা, বিটা, গামা এই রশ্মি এদের ধর্মের তুলনা। 3 প্রকার যে রশ্মি তাদের বিভিন্ন প্রকার যে নেচার প্রপার্টিস আছে সেগুলো নিয়ে। আর কি পড়বো? আর পড়বো তেজস্ক্রিয়তার ব্যবহার। আর কি পড়বো? নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন এবং শৃঙ্খল বিক্রিয়া। তো পরমাণু নিউক্লিয়াস যে অধ্যায় আর এই টোটাল চ্যাপ্টার রিভিশন হবে, সেক্ষেত্রে এই কটা টপিক এই চ্যাপ্টারে রয়েছে, সেটা নিয়ে টোটাল ক্লাসে আলোচনা হবে। তো ফার্স্টে কি বলছে? তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার কারণ কি? কারা তেজস্ক্রিয়তা দেখাবে? কাদের দেখাবে? কন্ডিশন আছে। 1 নম্বর যাদের নিউট্রন সংখ্যা বাই প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার অনুপাত যাদের 1.5 এর থেকে বেশি তারা দেখাবে। 1 নম্বর। 2 নম্বর যাদের পারমাণবিক ক্রমাঙ্ক 82 এর বেশি, পরমাণু ক্রমাঙ্ক 82 এর বেশি। আর কারা দেখাবে? যাদের পারমাণবিক গুরুত্ব 206 এর বেশি, পারমাণবিক গুরুত্ব 206 এর বেশি। তাহলে কি জানলাম? তেজস্ক্রিয়তার কারণ কি, কারা দেখাবে? যাদের নিউট্রন সংখ্যা বাই প্রোটন সংখ্যার অনুপাত হচ্ছে 1.5 এর চেয়ে বেশি, 1.5 এর চেয়ে বেশি। 2 নম্বর যাদের পরমাণু ক্রমাঙ্ক 82 এর বেশি তারা দেখাবে। 3 নম্বর যাদের পারমাণবিক গুরুত্ব 206 এর বেশি। এই 3টে কন্ডিশন ফুলফিল করলে সেসব মৌলগুলো আমাদের তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে। এরপরে আসবো তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। কি বলছে? 1 নম্বর, তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয় ঘটনা। নিউক্লিয়ার ঘটনা বলতে কি বোঝায়? একটা পরমাণু, তারপরে নিউক্লিয়াস, চারপাশে ইলেকট্রন রয়েছে। তেজস্ক্রিয়তা হচ্ছে নিউক্লিয় ঘটনা, নিউক্লিয়াসের ঘটনা এটা। 2 নম্বর বলছে তেজস্ক্রিয় বিকিরণে 3 প্রকার রশ্মি বর্তমান। আগে পড়লাম 3 প্রকার রশ্মি কি কি? আলফা, বিটা, গামা, 3 প্রকার রশ্মি। তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়াসের ভাঙন বা বিঘটন। এটাই বললাম, নিউক্লিয়াসের ভাঙন বা বিঘটন। নিউক্লিয়াসটা স্প্লিট করে নতুন পদার্থে পরিণত হয়। বিঘটন এবং নতুন মৌল উৎপন্ন হয়, নতুন মৌল তৈরি হয়। ঠিক আছে। 4 নম্বর বলছে কোন তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াসের বিঘটন হয় তাকে ওই পদার্থের সক্রিয়তা বলে। আর সক্রিয়তার এসআই একক হলো বেকারেল। এর আরেকটা একক আছে তেজস্ক্রিয়তা, সেটা হলো 20। তেজস্ক্রিয়তা একক, এটা বেকারেল গেল, এটা আছে 20, সিআই দিয়ে ডিনোট করা হয়। তাহলে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য এই 4টে পড়বো। এর একক বেকারেল 20। তেজস্ক্রিয়তা নিউক্লিয় ঘটনা। তেজস্ক্রিয় 3 প্রকার রশ্মি থাকে, আলফা, বিটা, গামা। তেজস্ক্রিয়তা হচ্ছে নিউক্লিয়াসের ভাঙন বা বিঘটন। আর তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াসের বিঘটন হয় তাকে ওই পদার্থের সক্রিয়তা বলে। সক্রিয়তার এসআই একক হলো বেকারেল। এইবার চলে আসবো 3 প্রকার যে রশ্মি আলফা, বিটা, গামা তাদের ধর্মের তুলনায়। প্রথম কি বলছে? আলফা হলো ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত। আলফা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত। বিটা কি? ঋণাত্মক তড়িৎগ্রস্ত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। বিটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। আর গামা কি? উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, আলফার ভেদন ক্ষমতা হচ্ছে কম, বায়ুতে 3 থেকে 8 সেন্টিমিটার। আলফার ভেদন ক্ষমতা কম। বিটার ভেদন ক্ষমতা বেশি, বায়ুতে কয়েক মিটার। তাহলে আলফার থেকে বিটার বেশি। আর গামার ভেদন ক্ষমতা অনেক, কয়েকশো মিটার বায়ুতে। আচ্ছা, 3 নম্বর আয়নায়ন ক্ষমতা সর্বোচ্চ গামার তুলনায় 10,000 গুণ। তাহলে আলফার আয়নায়ন ক্ষমতা সর্বোচ্চ আর ভেদন ক্ষমতা কম। বিটার আয়নায়ন ক্ষমতা মাঝারি, গামার তুলনায় 100, আর গামার ভেদন ক্ষমতা আয়নায়ন ক্ষমতা সামান্য। তাহলে আরেকবার রিপিট করি, আলফা এর আয়নায়ন ক্ষমতা সর্বোচ্চ, বিটার গামার তুলনায় কম, মাঝারি, আর গামার হচ্ছে একদমই সামান্য আয়নায়ন ক্ষমতা। আর ভেদন ক্ষমতা হচ্ছে বায়ুতে 3 থেকে 8 সেন্টিমিটার আলফা রশ্মি, বায়ুতে কয়েক মিটার, এটা হচ্ছে বিটার, আর গামার হচ্ছে কয়েকশো মিটার। ঠিক। তাহলে আরেকটা পয়েন্ট বাকি থাকছে, সেটা 4 নম্বর। সেটা কি? এটা হলো আলফা হচ্ছে ধনাত্মক, 4 নম্বর। বিটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত, ঋণাত্মক। আর গামা হচ্ছে নিস্তড়িত।
তাহলে চারটে প্রপার্টি আমরা পড়ে নেবো এখান থেকে, আলফা বিটা গামা। এবার দেখবো যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নির্গমন হলে একটা পরমাণু নিউক্লিয়াস থেকে তার কি পরিবর্তন হয়। যদি আলফা রশ্মি বেরোয়, ধরা যাক এক্স, এর পারমাণবিক ভর এ আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এখান থেকে যদি একটা আলফা রশ্মি নির্গত হয় কি পরিবর্তন হবে, এটা ওয়াই, নতুন একটা মৌলে পরিণত হবে। আর এখান থেকে আমি একটা হিলিয়াম পাবো, হিলিয়াম পরিমাণ 4, আণবিক পরমাণু ক্রমাঙ্ক কত 2, তাহলে এর যা হবে এ এখান থেকে আর জেড এখান থেকে -2, এখান থেকে -4, কারণ এর যে টোটাল পারমাণবিক ভর ডান দিকে পরমাণু ভর সমান হবে, এদিকে পরমাণু ক্রমাঙ্ক আর এদিকে পরমাণু ক্রমাঙ্ক সমান হবে। যেহেতু আলফা হচ্ছে হিলিয়াম কণার স্রোত, তাহলে হিলিয়ামের পারমাণবিক ভর 4 এবং পরমাণু ক্রমাঙ্ক 2, তাহলে পারমাণবিক ভর থেকে 4 একক কমবে এবং পরমাণু ক্রমাঙ্ক থেকে 2 একক কমবে। বিটা রশ্মি নির্গত হলো, ধরা যাক x a z, এখান থেকে একটা বিটা রশ্মি নির্গত হলো। বিটা রশ্মি নির্গত হলো কি, বিটা রশ্মি কি ইলেকট্রন কণার স্রোত, ইলেকট্রন চার্জ কি নেগেটিভ, তাহলে এখান থেকে নতুন একটা মৌল তৈরি হচ্ছে, ধরো z, তো এটার নাম দিয়ে দাও p, প্লাস ইলেকট্রন আধার নেগেটিভ, তাহলে উপরেরটা যা আছে তাই থাকবে আর এখানের সাথে 1 যোগ হবে, তাহলে নতুন মৌল উৎপন্ন হবে যার পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পাবে কিন্তু পারমাণবিক ভর যা আছে 1 থাকবে। এটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, ঠিক। আর গামা রশ্মি নিস্তড়িত, গামা রশ্মি থেকে যদি একটা গামা বেরোয় তাহলে এর কোনো পরিবর্তন হবে না, কারণ গামা হচ্ছে নিস্তড়িত। ক্লিয়ার? আর একটা জিনিস বলে রাখি, এইগুলোকে বলা হয় হচ্ছে জনক পরমাণু, জনক পরমাণু, আর এগুলো হচ্ছে দুহিতা পরমাণু। তোমরা জানো জনক মানে হচ্ছে পিতা আর দুহিতা মানে হচ্ছে কন্যা, এগুলোকে জনক পরমাণু বলা হয়, এগুলোকে দুহিতা পরমাণু বলা হয়। তো এখানে প্রশ্ন দেখবে এরকম একটা মৌল দিয়ে দেবে, সাপোজ পি এ জেড, কথার কথা, এখান থেকে বলবে দুটো আলফা বেরিয়েছে, উৎপন্ন হয়েছে আর কিছু একটা, আচ্ছা তারপরে এখান থেকে একটা বিটা বেরিয়েছে, একটা উৎপন্ন হয়েছে এস, এখান থেকে একটা গামা বেরিয়েছে, তাহলে ফাইনাল যে উৎপন্ন হলো ধরো কে, এর পারমাণবিক ভর কত, এর আণবিক ভর কত, এগুলো কোশ্চেন মার্ক দিয়ে দিল, এটা বার করতে বলবে। তখন আমি এই সূত্র ফেলবো, তাহলে একটা আলফা বেরোলে 4 একক আর 2 একক ক্রমে, দুটো বেরোলে 8, এটা 4, একটা বিটা বেরোলে পারমাণু ক্রমাঙ্ক 1 একক বাড়ে, তাহলে একটা এখানে 1 বাড়বে, গামা বেরোলে কিছু হবে না, হোম টাস্ক থাকবে, এগুলো বাইরে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? এরপরে চলে আসবো তেজস্ক্রিয়তার ব্যবহার। তেজস্ক্রিয়তা কোন কোন কাজে লাগানো যায়, কোবাল্ট 60 এর বিকিরণ যে তেজস্ক্রিয়তা বেরোয় কোবাল্ট 60 থেকে, সেটা টিউমারের চিকিৎসায় ব্যবহার করা হয়। 2 নম্বর, রেডিয়েশন থেরাপির সাহায্যে ক্যান্সার, টিউমারের চিকিৎসায়, ক্যান্সার, টিউমার এগুলো চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কার্বন ডেটিং। কার্বন ডেটিং কি, কার্বন ডেটিং হচ্ছে C12 এবং C14 যেটা আছে এর অনুপাত, অনুপাত কার্বন ডেটিং অর্থাৎ কার্বন ডেটিং হচ্ছে C12 এবং C14 এর অনুপাতকে ব্যবহার করে পৃথিবীর বয়স কোনো বস্তুর প্রাচীনত্ব নির্ণয় করা যায়, মানে কোনো বস্তুটা কতটা পুরনো সেই বয়সটা নির্ণয় করা যায় কার্বন ডেটিং এর সাহায্যে। তো এই হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহার। বিভাজিত হয়ে যাচ্ছে, তাহলে ভারী পরমাণু নিউক্লিয়াস নেব, ভারী পরমাণু ইউরেনিয়াম নিই 235 আর এদিকে হচ্ছে 92, এখানে একটা নিউট্রন দিয়ে আঘাত করব আমি, প্লাস নিউট্রন 1 0 উৎপন্ন, এটা কি, এটা আঘাত করার পর এটা তেজস্ক্রিয় তৈরি হবে, তেজস্ক্রিয় অর্থাৎ বিকিরণের জন্য এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে এক্সাইটেড স্টেট 236 92, এটা স্প্লিট করবে কিসে, বেরিয়ামে, যার 141 পারমাণবিক ভর, এটা হচ্ছে 92 না 141, এটা হচ্ছে 56, ক্রিপ্টন 92 36 প্লাস 3টে নিউট্রন উৎপন্ন হবে। এবার এর যোগফল আর এর যোগফল এর সাথে সমান হবে, দেখো 56 আর 36, 6 আর 6 12 আর 8 আর 9, এটা মিলে গেছে, আর এখানে 141 92 আর এখানে 3 3 আর 2 5 আর 1 6 9 আর 4 13 3 হাতে 1 এখানে 2, এটাও মিলে গেছে। তাহলে ইউরেনিয়াম মানে ভারী পরমাণু নিউক্লিয়াসকে যদি নিউট্রন দিয়ে ধাক্কা মারি তাহলে এটা এক্সাইটেড স্টেটে যাবে, ইউরেনিয়াম 236 92 হবে, তখন এটা বেরিয়াম ক্রিপ্টন দুটো আলাদা পরমাণু নিউক্লিয়াসে ভেঙে যাবে। বেরিয়ামের পারমাণবিক ভর 141, পরমাণু ক্রমাঙ্ক 56, ক্রিপ্টনের 92 এবং
পারমাণবিক ভর হচ্ছে 36। এর সাথে 3টে নিউট্রন উৎপন্ন হবে। এবার এই নিউট্রনটা কি করবে, আবার একটা ইউরেনিয়ামকে ধাক্কা মারবে। তাহলে এই বিক্রিয়াটা, ধরো এই যে ইউরেনিয়াম 236 92, এখান থেকে আমি কি পাচ্ছি, বেরিয়াম পাচ্ছি, ক্রিপ্টন পাচ্ছি, আর পাচ্ছি কি নিউট্রন। কটা, 3টে নিউট্রন পাচ্ছি। এখানে একটা নিউট্রন লিখি। এই নিউট্রনগুলো কি করবে, ফার্দার আবার বেরিয়াম, ফার্দার ইউরেনিয়ামকে অ্যাটাক করবে, 235 6 92। আবার এখান থেকে 3টে হবে, আবার এটা এই যে একটা থেকে 3টে নিউট্রন বের হচ্ছে, এটা আবার আরেকটা ইউরেনিয়ামকে অ্যাটাক করবে, এরকম পর পর চলতে থাকবে। তাহলে এই যে সিকোয়েন্সে চলছে পর পর, এটা চেইন রিঅ্যাকশনের মতো, এই বিক্রিয়াগুলোকে বলবো আমি শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়া, ঠিক আছে। এরপরে আসবো আমি হচ্ছে নিউক্লিয় সংযোজন। এরপরে আসবো আমি নিউক্লিয় সংযোজনে। সংযোজন নামের মধ্যে কি বলছে, অর্থাৎ দুটো নিউক্লিয়াস যুক্ত হচ্ছে। নিউক্লিয় বিভাজন কি ছিল, নিউক্লিয় ভারী পরমাণু নিউক্লিয়াস স্প্লিট হয়ে ভেঙে যাচ্ছিল, আর এটা নিউক্লিয় সংযোজন, অর্থাৎ দুটো হালকা পরমাণু নিউক্লিয়াস সংযোজিত হবে। তাহলে হাইড্রোজেন আইসোটোপ কি কি আছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। আমি ডয়টেরিয়াম নিই, দুটো ডয়টেরিয়াম যুক্ত হয়ে একটা হিলিয়ামের আইসোটোপ আর একটা নিউট্রন তৈরি করবে। প্লাস এখানে 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট এই পরিমাণ শক্তি, আর বিভাজনের ক্ষেত্রে 200 মেগা ভোল্ট শক্তি উৎপন্ন করবে। তো নিউক্লিয় সংযোজনে কি, দুটো ডয়টেরিয়াম গঠন করবে, একটা হিলিয়ামের আইসোটোপ প্লাস একটা নিউট্রন, এবং এই পরিমাণ শক্তি। এই যে নিউক্লিয় সংযোজন, এই যে সূর্য এবং অন্য নক্ষত্রের মধ্যে যে প্রচুর পরিমাণে অবিরাম শক্তি উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। নিউক্লিয় সংযোজন, এই যে সূর্য নক্ষত্রের যে প্রচুর তাপ, সেটা আসছে নিউক্লিয় সংযোজন, একটা যুক্ত হয়ে সেই শক্তি আমি নিউক্লিয় সংযোজনের মধ্যে পাচ্ছি। আর বিভাজন কি, বিভাজনকে কাজে লাগিয়ে ওই হিরোশিমা নাগাসাকিতে যে বিস্ফোরণ হয়েছিল, সেখানে নিউক্লিয় বিভাজনকে কাজে লাগানো হয়েছে। এটা ভারী পরমাণু নিউক্লিয়াসকে ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি হয়েছে, এবং যার বিস্ফোরণের ফলে প্রচুর মানুষ মৃত্যু হয়েছে। এবং আরেকটা উল্লেখ্য বিষয়, যে আমি নিউক্লিয় বিভাজনের সাথে যে শৃঙ্খল বিক্রিয়া পড়িয়েছি, সেখানে দেখবে যে শৃঙ্খল কন্টিনিউয়াস হতে থাকছে। ওটা মানব কল্যাণের জন্য, ওটাকে নিউক্লিয় রিঅ্যাক্টর বা নিউক্লিয় চুল্লিতে ওটাকে নিয়ন্ত্রিত উপায়ে করে বিক্রিয়াটিকে ব্যবহার করা। এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভর বিচ্যুতি। ভর বিচ্যুতি কাকে বলে, প্রত্যাশিত ভর মানে এক্সপেক্টেড যে ভরটা থাকবে, সেটা থেকে প্রকৃত ভর মাইনাস করলে সেটা হচ্ছে ভর বিচ্যুতি। তাহলে ভর বিচ্যুতি, ভর কাকে বলে, ভর কাকে ধরবো আমি, একটা পরমাণু নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন এবং নিউট্রন। তাহলে নিউট্রন এবং প্রোটনকে একসাথে নিউক্লিয়ন বলে। তাহলে প্রোটন সংখ্যা, যতগুলি প্রোটন আছে তাকে প্রোটনের ভর দিয়ে গুণ করব। একটা প্রোটনের ভর যোগ নিউট্রন সংখ্যা, কত যতগুলো নিউট্রন আছে গুণ করব একটা নিউট্রনের ভর দিয়ে, নিউট্রনের ভর। তাহলে এটা করলে আমি পাবো প্রত্যাশিত ভর, মানে এটা আমার এক্সপেক্টেড, যে প্রোটন সংখ্যা তো 10টা প্রোটন আছে, একটা প্রোটনের ভর 10 থেকে 10 দিয়ে মাল্টিপল করব, নিউট্রন সংখ্যা ধরো 11টা আছে কি 10টা আছে, 10টা নিউট্রন, তো একটা নিউট্রনের ভর দিয়ে গুণ করব, যেটা হবে সেটা আমার এক্সপেক্টেড ভর সেই নিউক্লিয়াসের ক্ষেত্রে। এইবার যখন আমি বর্ণালীবীক্ষণ যন্ত্রে সেই মলিকিউলটার আমি ভর নির্ণয় করছি, দেখা যাচ্ছে এই ভরটা হচ্ছে কিছুটা কম, তখন যে মাইনাস করছে আমি প্রত্যাশিত ভর থেকে এটা, এই যে এখান থেকে যে রেজাল্টটা বের হচ্ছে এটাকে মাইনাস করলে, এইটাকে বলি আমি ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। তাহলে এই যে ভর বিচ্যুতি, এটা কোথায় যাচ্ছে, আমি আইনস্টাইনের তুল্যতা ও শক্তির সূত্র জানি, সেখান থেকে এই ভর বিচ্যুতি সেটা শক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে E = mc স্কয়ার, এটা স্মল m, E = mc স্কয়ার, আইনস্টাইনের সূত্র জানি আমরা, E = mc স্কয়ার। আইনস্টাইনের এই সূত্র থেকে যে পরিমাণ ভর আমার বিচ্যুতি হচ্ছে, সেই পরিমাণটা এনার্জি অর্থাৎ শক্তিতে কনভার্ট হচ্ছে, সেটা এই সূত্র দ্বারা আমি ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। তো এবার আসি এই আমার যে পরমাণু নিউক্লিয়াস, এই অধ্যায়ের গোটা একবার রিক্যাপ করে কি করব। ফার্স্টে আমরা পড়েছি তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, তেজস্ক্রিয়তার কারণ, বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় রশ্মি আলফা, বিটা, গামা, তার ধর্মের তুলনা পড়েছি। একটা মলিকিউল থেকে আলফা, বিটা রশ্মি বেরোলে কি পরিবর্তন হয় তার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা, সেটা নিয়ে আলোচনা করেছি। তারপরে আলোচনা করেছি ভর বিচ্যুতি নিয়ে, তারপর আলোচনা করেছি আমরা নিউক্লিয় সংযোজন নিয়ে, নিউক্লিয় বিভাজন নিয়ে, শৃঙ্খল বিক্রিয়া নিয়ে। তো এটা ছিল পরমাণু নিউক্লিয়াস
ক্লাস 10 তোমাদের সামনে কদিন পরে মাধ্যমিক, গোটা চ্যাপ্টারে অল ওভার রিভিশন।